আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার বিবিএ প্রফেশনালস গনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমরা এই সেমিস্টার হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোর্সের হচ্ছে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। What is inflation? Discuss the various different cases. What is inflation and discuss the different disadvantages of inflation. বলতে গেলে হচ্ছে ইনফ্লেশন হচ্ছে একটা ক্ষতিকর হচ্ছে বিষয় আমাদের ইকোনমির জন্য। আর সাধারণত ইনফ্লেশন বলতে বোঝায় যে অর্থের মূল্য বৃদ্ধি। যেরকম একটা নির্দিষ্ট পণ্য কেনার জন্য পূর্বে আমি যে পরিমাণ অর্থ খরচ করতাম বা যে পরিমাণ অর্থ আমার প্রয়োজন হতো, বর্তমানে এসে সেই একই পরিমাণ পণ্য কেনার জন্য আমাকে বেশি অর্থ প্রদান করতে হচ্ছে। যদি আমি সাধারণভাবে বলতে যাই, তো এটাই হচ্ছে ইনফ্লেশন। এই যে অতিরিক্তটা হচ্ছে দিতে হচ্ছে, এটা হচ্ছে লেভেল অফ হচ্ছে হাই লেভেল, অর্থাৎ হচ্ছে প্রাইস লেভেলটা বৃদ্ধি পেয়ে যাওয়া, হাই হয়ে যাওয়া, সেটাই হচ্ছে ইনফ্লেশন। তো ইনফ্লেশনটা বেসিক্যালি আমাদের ইকোনমির জন্য ক্ষতিকর এবং হচ্ছে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত পর্যায় থেকে পুরো হচ্ছে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ইনফ্লেশনটা খুবই মারাত্মক এবং ক্ষতিকর একটা বিষয়। এখন বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লেশন হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে ইনফ্লেশনটা মারাত্মক ক্ষতি রাখতেছে এবং ইকোনমি ধ্বংস করে দেওয়ার জন্য ইনফ্লেশনই যথেষ্ট। তো এখন এই ইনফ্লেশনটা সম্পর্কে বেসিক একটা ধারণা আমাদের থাকা উচিত। বলছে ইনফ্লেশন occurs when there is a sustained increase in the general price level, অর্থাৎ জেনারেল প্রাইস লেভেল একটা সময় যেটা ছিল সেই একই পণ্য কেনার জন্য এখন যদি সেই প্রাইস লেভেলটা আরো হাই হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ইনফ্লেশন। এবার বলছে ট্র্যাডিশনালি হাই ইনফ্লেশন রেটস আর কনসিডার্ড ড্যামেজিং টু অ্যান ইকোনমি, অর্থাৎ ইকোনমি ধ্বংস হয়ে যাওয়ার জন্য ইনফ্লেশনটা অবশ্যই ক্ষতিকর একটা বিষয়। এবার হাই ইনফ্লেশন ক্রিয়েটস আনসার্টেনিটি অ্যান্ড ক্যান উইপ অ্যাওয়ে দ্য ভ্যালু অফ সেভিংস, অর্থাৎ এটা হচ্ছে অনিশ্চয়তার দিকে আমাদেরকে ঠেলে দেয় এবং হচ্ছে আমাদের সেভিংস নষ্ট করে ফেলে। However, most central banks target an inflation rate of 2%, অর্থাৎ বেশিরভাগ ব্যাংকগুলোতে ইনফ্লেশন রেট 2%, স্ট্যান্ডার্ড মান অনুযায়ী 2% থাকা উচিত, suggesting that low inflation can have various advantage to the economy, অর্থাৎ টুটা নর্মালি থাকা উচিত, টুর থেকে যদি কম হয় তাহলে সেটা হচ্ছে ভালো হবে আর কি, উপকারী। Some economists even argue we should target higher inflation rate during periods of economic. আচ্ছা, তো হচ্ছে তাহলে আমরা ইনফ্লেশন, হোয়াট ইজ ইনফ্লেশন যদি বলা হয়, তো আমরা এভাবে বলতে পারি যে ইনফ্লেশন ইজ হচ্ছে সাস্টেইন ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেল, অর্থাৎ হচ্ছে প্রাইস লেভেলটা যখন বৃদ্ধি পায় তখন সেটা হচ্ছে ইনফ্লেশন। এখন আমরা ইনফ্লেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করি। যে ইনফ্লেশন ইজ ইউজুয়ালি কনসিডার্ড টু বি এ প্রবলেম when the inflation rate rise above 2%, the higher the inflation the more serious problem it is, অর্থাৎ ইনফ্লেশন রেটস বাংলাদেশে এখন হচ্ছে 2% একটা স্ট্যান্ডার্ড মান, সেটার থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষতিকর। In extreme circumstances, hyperinflation can weep away people's savings and cause great instability, অর্থাৎ
অতিরিক্ত হচ্ছে পর্যায়ে ইনফ্লেশনটা আমাদের হচ্ছে ব্যক্তিগত জীবনে অনেক ক্ষতি রাখতে পারে। এটা আমাদের সেভিংস নষ্ট করতে পারে, আমাদের স্ট্যাবিলিটি তৈরি করতে পারে। বর্তমানে কিন্তু বিভিন্ন দেশে প্রোডাক্টের ক্ষেত্রে ইনফ্লেশনটা চলতেছে। যেরকম হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে খাদ্য জাতীয় দ্রব্য যেরকম হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে চাল, এগুলোর মূল্য কিন্তু হচ্ছে ওঠানামা করে। এর পিছনে অনেকগুলো কারণই থাকতে পারে ইনফ্লেশন হওয়ার পিছনে। যেরকম হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই যদি কম থাকে, তারপর প্রোডাক্ট হচ্ছে যদি অতিরিক্ত পর্যায়ে যদি মজুত করে রাখা হয় তাহলে মার্কেটে এটা সাপ্লাই কমে যায় এবং প্রাইস নিশ্চয়ই বেড়ে যায়। তারপর দেখা গেছে যে একটা সিন্ডিকেট থাকে, সিন্ডিকেটের মাধ্যমে প্রাইস বাড়ানো যায় এবং দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো প্রোডাক্ট আমদানি রপ্তানির মধ্যে দিয়ে চলে, যেরকম গোল্ড, তারপরে অয়েল, এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশনটা কাজ করে। বা হচ্ছে দেখা গেছে বিদেশে যে প্রোডাক্টের দাম বেড়ে যায়, বাংলাদেশে সেই প্রোডাক্টের দাম ওঠানামা করে। তো এইগুলো সব ইনফ্লেশন হওয়ার পিছনে কারণ। এছাড়াও আরো অনেক ধরনের হচ্ছে কারণ থাকতে পারে। তবে ইনফ্লেশনটা মূলত হচ্ছে ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে হচ্ছে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে একটা মারাত্মক ক্ষতিকর বিষয়, যেটা কিনা আমাদের ইকোনমি ধ্বংস করে দিতে পারে। এই যে সমস্ত হচ্ছে সাউথ আফ্রিকা বা হচ্ছে যে সমস্ত দেশ বা হচ্ছে দেখা গেছে যে সমস্ত আমাদের মতো কম হচ্ছে উন্নত বা উন্নয়নশীল স্বল্প উন্নত দেশগুলোর মধ্যেও কিন্তু এ ধরনের প্রবলেমগুলো বেশি দেখা যায়। কারণ এখানে জিনিসপত্রের দাম কন্ট্রোল করা যায় না বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সের কারণে। তো এখানে অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমি কিছু ইনফ্লেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবো। যেরকম প্রথমে বলছে যে আনসাস্টেনেবল লিভিং। So inflation growth trends to be unsustainable, leading to a damaging period of boom. For example, UK saw high inflation in the late of 1980s, but the economic boom was unsustainable, and when the government tried to reduce inflation in late recession 1992. বলছে যে আনসাস্টেইনেবল লিডিং, অর্থাৎ যেটা সাস্টেইন করা যায় না যে লিডিং, সেটা হচ্ছে আনসাস্টেইনেবল। তো এটার মাধ্যমে কি করে যে একটা নির্দিষ্ট সময় পরে একটা ভালো সময় থেকে, অর্থাৎ একটা ইকোনমি যখন ভালো চলে, সেই ভালো চলা অবস্থায় থেকে যখন হঠাৎ করে ইনফ্লেশনটা ক্রিয়েট হয়, তখন কিন্তু ইকোনমি ড্যামেজের দিকে চলে যায়। তো এখানে ইউকেতে একটা হচ্ছে ইনফ্লেশনের ইন্ডিকেট করছে। তো মূলত বলা যায় যে হচ্ছে এটা ইনফ্লেশনের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আনসাস্টেইনেবল লিডিং। এবার বলছে ডিসকারেজ ইনভেস্টমেন্ট। একটা দেশের ইকোনমি কিন্তু অনেকটা নির্ভর করে তা সেই হচ্ছে দেশের ব্যাংকগুলোতে অর্থের বৃদ্ধি বা অর্থের পরিমাণ কেমন, এবং সেখানে ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে, ব্যাংকের হচ্ছে আর্থিক লেনদেন কেমন হচ্ছে, তার উপর অনেকটা ডিপেন্ড করে। তো হচ্ছে যখন ইনফ্লেশন হয় তখন মানুষের হচ্ছে অতিরিক্ত পর্যায়ে যখন অর্থ মানে প্রয়োজনীয় প্রোডাক্ট কেনার জন্য যে প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন সেটা অতিরিক্ত পর্যায়ে খরচ হয়, সেভিংস নষ্ট হয়ে যায়, তখন কি হয় যে মানুষ ইনভেস্ট করতে আগ্রহী হয় না। তখন কিন্তু একটা ইকোনমির পর কিন্তু একটা খুবই খারাপ একটা প্রভাব পড়ে। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিসকারেজ ইনভেস্টমেন্ট। এরপর আছে আনকম্পিটিটিভ ইকোনমি। আনকম্পিটিটিভ ইকোনমি সেটা হচ্ছে বলছে যে inflation can make an economy uncompetitive. For example, relatively higher rate of inflation in Italy can make Italian exports uncompetitive. অর্থাৎ যখন হচ্ছে ইটালি এক্সাম্পল অনুযায়ী বলে, ইটালিতে যখন হচ্ছে ইনফ্লেশনটা বেশি হবে, সেই
হওয়ার কারণে কিন্তু দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে কিন্তু যে সমস্ত জিনিস তারা এক্সপোর্ট করতো বাইরের কান্ট্রির লোকেরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসবে না, দাম বেশি হওয়ার কারণে তারা অন্য কোনো মার্কেট খোঁজার চেষ্টা করবে। তখন কি হবে যে তাদের ইকোনমি বা তাদের হচ্ছে যে লেভেলে আছে তাদের ইকোনমি সেইটার সাথে কিন্তু অন্যান্য দেশের ইকোনমিগুলো হচ্ছে মানে কি করবে যে কম্পিট করতে পারবে না, কারণ তারা মার্কেট হারায় ফেলবে। তো দেখা গেছে যে দিস পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর কান্ট্রিজ আর ইউরোজোন বিকজ দে ক্যান নট ডিভ্যালু দ্য ইউজ টু কম্পিটিভ। অর্থাৎ মূলত এখানে বলছে যে আনকম্পিটিটিভ ইকোনমি হচ্ছে তারা যেই হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে চলে এই সমস্ত কান্ট্রিগুলো, সেখানে এই ইনফ্লেশনের কারণে কিন্তু তাদের প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট হবে না এবং তারা আনকম্পিটিটিভ হয়ে পড়বে, সেটার কথা বলছে। এরপর বলছে reduce value of savings, যখন প্রোডাক্টের মূল্য বেড়ে যায়, যখন হচ্ছে একটা জিনিস কিনতে যে আমার অতিরিক্ত অর্থ খরচ হয়ে যায়, তখন কিন্তু এই সেভিংসটা আমাদের নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু সেভিংসের দিকে আগ্রহী হতে পারি না। তো দেখা গেছে যে সেভিংসের যে গুরুত্বটা, যে সেভিংস থাকাটা কত গুরুত্বপূর্ণ সেটার প্রতি অনীহা তৈরি হয়ে যায়। তখন কিন্তু মানুষের সেভিংস কমে যায় এবং মানুষের সেভিংস কমে গেলে ব্যক্তিগত পর্যায় থেকে মানুষের অর্থের পরিমাণ কমে যায় এবং কিন্তু সেটা কিন্তু দেশের দারিদ্রতার হার বৃদ্ধি করে এবং হচ্ছে মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায়, যেটাও কিন্তু ইকোনমির জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। তারপর আছে মেইন কস্ট। কস্ট অফ চেঞ্জিং প্রাইস লিস্ট, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলোর প্রাইস লিস্ট যখন চেঞ্জ হয়ে যায়, যেরকম 50 টাকার চাল যদি 60 টাকা হয়ে যায় বা 55 টাকা হয়ে যায়, তখন কিন্তু নেগেটিভিটি চলে আসে, হুইচ বিকামস মোর ফ্রিকুয়েন্ট ইন হাই ইনফ্লেশন। তো হাই ইনফ্লেশনের ক্ষেত্রে একটা ফ্রিকুয়েন্ট, নট সো সিগনিফিক্যান্ট উইথ মডার্ন টেকনোলজি। আসলে ওটার বিষয় আলাদা। এবং মূলত ইনফ্লেশন আমাদের ইকোনমির জন্য একটা ক্ষতিকর বিষয়, যেটা আমাদের জন্য মোটেই কাম্য নয় এবং ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে জাতীয় লেভেল পর্যন্ত ইনফ্লেশন একটা নেগেটিভ প্রভাব বিস্তার করে। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। What is intangible asset? What is intangible asset? Intangible asset হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, তাই না? আমরা এটা সম্পর্কে আগে ধারণা পেয়ে থাকবো যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা কি এবং এটা কিভাবে কাজ করে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট মূলত অস্পর্শনীয় সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তিটা আসলে স্বচক্ষে দেখা যায় না, অর্থাৎ হচ্ছে তার ফিগার বা হচ্ছে যেরকম হচ্ছে অন্যান্য অ্যাসেটগুলো যেভাবে দেখা যায়, যে ফার্নিচার কি ল্যান্ড কি মেশিনারি, এগুলো যেরকম সরাসরি দেখা যায়, ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা অস্পর্শনীয়, অর্থাৎ সশরীরে দেখা যায় না বা স্বচক্ষে দেখা যায় না, কিন্তু এটার একটা ভ্যালু আছে যেটা কিনা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহজভাবে বলি যে দেখা গেছে পাশাপাশি দুইটা হচ্ছে দোকান বা দুইটা শপ পাশাপাশি আছে। এখন প্রথম দোকানের হচ্ছে বিক্রেতা,
সে কাস্টমারদের সাথে খুবই ভালো ব্যবহার করে, কাস্টমারদের সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করে এবং মাপে সঠিক দেয় বা সঠিক ভালো পণ্যটা হচ্ছে কাস্টমারদেরকে নেওয়ার জন্য আগ্রহী করে, তাহলে কি কাস্টমাররা ওখানে অবশ্যই যাবে। কাস্টমাররা যেখানে সার্ভিসটা ভালো পাবে সেখানে অবশ্যই যাবে। এবং সেকেন্ড যে হচ্ছে দোকান, সেখানে দেখা গেছে যে সেলার ভালো ব্যবহার করে না বা কাস্টমারদের কে আগ্রহী করার জন্য বিভিন্ন রকম হচ্ছে প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট হচ্ছে সেল করার চেষ্টা করে না, মাপে কম দেয়, নৈতিকতা কম, বা হচ্ছে তার হচ্ছে যে হচ্ছে সেলিং ক্যাপাসিটি সেটা ভালো না, তাহলে কি সেকেন্ড যে দোকান সেখানে কিন্তু মানুষ বেশি যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি পাশাপাশি দুইটা দোকান, একই ধরনের দোকান, কিন্তু একটা দোকানে বেশি হচ্ছে ক্রেতারা যাচ্ছে, আবার পাশের দোকানে কিন্তু বেশি ক্রেতারা যেতে আগ্রহী নয়। এর কারণটা কি? কারণ মানুষ হচ্ছে অবশ্যই পছন্দ করে যেটা হচ্ছে সে ভালো ব্যবহার এবং ভালো প্রোডাক্ট যেখানে পাবে সেখানে যেতে আগ্রহী হবে। আদারওয়াইজ মানুষ হচ্ছে সার্ভিস যদি ভালো না পায় তাহলে সেখানে যেতে আগ্রহী হবে না। তো এখানে মানে বিষয়টা কিরকম হলো, এটা হচ্ছে গুডউইল বা সুনামের একটা ব্যাপার, যে ওই প্রথম দোকানের মালিকের একটা সুনাম আছে যে সে ভালোভাবে সেল করে বা ভালো প্রোডাক্ট সেল করে, তার একটা নৈতিকতা আছে, দ্যাটস ওয়াই মানুষ এখানে যাবে। এই যে গুডউইলটা, এটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না বা ছুঁতে পারতেছি না, তাই না? কিন্তু একটা প্রভাব সেটা কিন্তু আমাদের মনে থেকেই যাচ্ছে, তাই না? যে কোন দোকানে গেলে আমি ভালো সার্ভিসটা পাবো। এই যে আমার একটা ভালো ইমেজ তৈরি হয়েছে ফার্স্ট দোকানের প্রতি, আমি হচ্ছে এটাকেই আমি এই ইমেজটাই হচ্ছে এখানে গুডউইল বা সুনাম হিসেবে আমরা এটাকে ডেকে থাকি। এটা কিন্তু একটা অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তিটা এরকমই যে যেটাকে সরাসরি দেখা যাবে না বা দৃশ্য বা সরাসরি দৃশ্যে দেখতে পাবো না আমি, কিন্তু আমি এটার একটা ভ্যালু হচ্ছে ফিল করবো যে এটার একটা ভ্যালু আছে। এখন এই দুইটা দোকানের মধ্যে এ এবং বি দুইটা দোকান ধরি আমি, সেখানে এ হচ্ছে দোকানটা যখন সেল করবো, ধরা গেল যে দুইটা দোকান দুইজনই সেল করবে অ্যাজ অ্যান এক্সাম্পল, তখন এ যখন সেল করবে, এ যে মূল্যে সেল করবে বি কিন্তু সেই মূল্যে সেল করতে পারবে না, বিকজ এর কাছে একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে, সেটা কি গুডউইল, তাই না? এ যখন এটা সেল করবে তখন সে হয়তো 10,000 কি 20,000 বেশি মূল্য যাবে, কারণ ওই জায়গায় যে দোকানটা, ওই দোকানের প্রতি একটা মানুষের সিম্প্যাথি আছে, আগে থেকে একটা ভালো ইমেজ আছে। তো ওই 2 নাম্বার দোকানের থেকে এ নাম্বারের দোকানে মানে এ দোকানে মানুষ বেশি আসবে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে বিক্রেতা এ দোকানের মূল্য বেশি ধরতে পারবে। কেন ধরতে পারবে? কারণ তার একটা হচ্ছে কাস্টমার সাপোর্ট একটা আগে থেকেই আছে, কাস্টমার তার দোকানে আসবে এরকম একটা পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই সে তার মূল্য বি দোকানের থেকে বেশি বাড়িয়ে দিতে পারবে। কিন্তু বি কিন্তু এক্ষেত্রে ওই পরিমাণ মূল্য ধরতে পারবে না, কারণ তার হয়তো বেসিক যেই হচ্ছে যেই মূল্য সেটা সে ধরতে পারবে, কিন্তু এক্সট্রা যে মূল্য এ যেটা ধরার চেষ্টা করতেছে বি কিন্তু সেটা ধরতে পারবে না। এটা কিন্তু গুডউইলের একটা ডিফারেন্স, যে এ এবং বি শুধুমাত্র গুডউইলের কারণে তাদের কিন্তু এই ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই ধরনের সম্পত্তিগুলোই আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। তো এখন যদি আমরা বলি হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপলস গভর্নিং দ্য ভ্যালুয়েশন অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বেসিক বিষয়টা কি যে আমরা গুডউইল ভ্যালু করব, যে when carrying out an intangible asset valuation, intangible business adopt widely accepted approaches based on a combination of the income, market and cost approaches. আচ্ছা, বলছে যে the market approach অর্থাৎ income approach is estimated future estimate economics benefit cash flow and discounts them. মার্কেট আসলে এই গুডউইল হচ্ছে যেভাবে আমরা ব্যালেন্স শিটে এবং হচ্ছে যেই আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেভাবে তৈরি করি আমাদের অন্যান্য যেই হচ্ছে আর্থিক হিসাবগুলো, সেখানে কিন্তু গুডউইলটা সরাসরি ফিগারে তৈরি করা হয়, একটা ফিগার রাখা হয় যে 50,000 কি 1 লাখের মতো তৈরি করা হয়। তো মূলত যে
ফিউচার হচ্ছে এস্টিমেশন, আসলে ইকোনমির ক্ষেত্রে ফিউচার এস্টিমেশন যেটা মূল্য বৃদ্ধি করা হয় সেটা হচ্ছে মেইন পারপাস অফ হচ্ছে গুডউইল, যেটাকে ভ্যালু করা হয়। তো এখানে বলছে যে for intangible asset these can be transactions involving selling, buying, franchising or licensing intangible assets which are often in practice bundled with other deals. There are two general considerations to the cost approach: the historic cost of creating intangible asset and the estimated cost and time that was required. একটা হচ্ছে historic cost আর একটা হচ্ছে estimated cost। তো মূলত হচ্ছে কোম্পানির গুডউইলের কারণে কোম্পানি বা প্রতিষ্ঠানের মূল্য বৃদ্ধি পায়, প্রফিট বৃদ্ধি পায় এবং সেখানে হচ্ছে একটা দীর্ঘ একটা সময়ের জন্য একটা হচ্ছে আলাদা গুড ইমেজ তৈরি হয়। তো এরকম আরো আছে যে যেরকম হচ্ছে প্যাটেন্ট আছে, তারপরে ফ্র্যাঞ্চাইজ আছে, গুডউইল যেরকম গুডউইল আছে। তো অস্পর্শনীয় সম্পত্তিগুলোর এই যে হচ্ছে একটা অদৃশ্য একটা ভ্যালু, এই ভ্যালুয়েশন করাটাই হচ্ছে মেইন পারপোজ আর কি। আমরা আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে হাউ উড ইউ মেজার দ্য ইউটিলাইজেশন অফ অ্যাসেট। অ্যাসেট ইউটিলাইজেশনটা কিভাবে করা হবে? So what is the purpose of measuring? What is the purpose measuring the asset utilization? আমি এখানে পাঁচটা ক্যাটাগরিজ লিখি, যে সেলস টু ক্যাশ, sales to receivables, sales to investors, sales to fixed, অর্থাৎ এখানে হচ্ছে আমার যে অ্যাসেট থাকবে সেটাকে ইউটিলাইজ করার জন্য যে পরিমাণ হচ্ছে ক্যাশ আসলে তৈরি করতে হবে সেগুলোর মাধ্যমে সেলস টু ক্যাশ, সেলস টু রিসিভেবল, সেলস টু ইনভেস্টর্স, ইনভেন্টরিজ, সেলস টু ফিক্স অ্যান্ড আদার্স, এগুলোর মাধ্যমে আমি অ্যাসেটগুলোকে ইউটিলাইজ করতে পারি, যে ক্যাশে কনভার্ট করতে পারি, বা হচ্ছে অ্যাসেটগুলোকে ইউটিলাইজেশনের মাধ্যমে আমি কোম্পানি বা প্রতিষ্ঠানে ইউজ করতে পারি। এছাড়াও দেখা গেছে যে অ্যাসেট ইউটিলাইজেশনের ক্ষেত্রে গেটিং দ্য লার্জেস্ট প্রফিট আউট অফ ইচ ডলার